মাসব্যাপী রোজা শেষে দেশে দেশে ঈদের খুশি, নজিরবিহীন ভিন্ন চিত্র গোটা মধ্যপ্রাচ্যে। কেমন অবস্থা ইরান, গাজা, লেবাননে? ঈদেও বিস্ফোরণে প্রকম্পিত ইরান, পাল্টা হামলায় জ্বলছে ইসরায়েল কাতারের জ্বালানি খাত। যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা কেন? বাংলাদেশ দখল নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর বক্তব্য ভাইরাল, কি বলছে ফ্যাক্ট চেক? উদ্বেগ কেন অখণ্ড ভারত রূপকল্পে? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে বিস্তারিত। মাসব্যাপী সিয়াম সাধনা শেষে ঈদ প্রশান্তি আর আনন্দের বার্তা নিয়ে এলেও ইরান যুদ্ধের কারণে এবার নজিরবিহীন ভিন্ন এক পরিস্থিতি গোটা মধ্যপ্রাচ্যে। ইরানের পাশাপাশি গাজা, লেবানন, ইরাক, কুয়েত, কাতার, আরব আমিরাতের মতো আরব দেশগুলোতে ঈদ এসেছে মৃত্যুর হাহাকার, ধ্বংস আর আতঙ্কের চাদর মুড়িয়ে। থেমে থেমে বিস্ফোরণ, বাতাসের বারুদের গন্ধ আর হতাহতদের শোক সঙ্গী করে ঈদের জামাতে শরিক হয়েছেন মুসল্লিরা। কোটি হাতের মোনাজাতে ছিল যুদ্ধের অবসান আর মুসলিম বিশ্বের ঐক্য কামনা। বিস্তারিত শুভ ইসলামের রিপোর্টে। যুদ্ধের মাঝেই ঈদ, একদিকে মিসাইল হামলার ভয়, অন্যদিকে ঈদের আনন্দ। এই মাঝে বাগদাদের শেখ আব্দুল কাদের আল কিলানি মসজিদে ঈদের নামাজে শত শত মুসলমান। আমরা যেমন ঈদুল ফিতরের নামাজে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে দাঁড়িয়ে একসুরে প্রার্থনা করেছি, তেমনি সমগ্র মুসলিম জাতিকেও এক হওয়া উচিত। আমাদের শত্রুর বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমরা বর্তমানে আক্রমণের শিকার হচ্ছি। গতকাল ছিল ফিলিস্তিন, তারপর লেবানন, আর এখন ইরান, এবং বাকিদের পালাও আসছে। এর থেকে বেরিয়ে আসার এবং সমাধানের একমাত্র উপায় হলো মুসলিম জাতির ঐক্যবদ্ধ হওয়া। ইনশাল্লাহ প্রতি বছর আমরা যেন সবাই ঐক্যবদ্ধ থাকি। আমরা বলি না যে আমরা ভালো আছি, কারণ আমরা এখন ভালো নেই। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধের পর থেকেই আল আকসা মসজিদে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে ইসরায়েল। ফলে মসজিদ কম্পাউন্ডের বাইরের রাস্তায় ঈদের নামাজ আদায় করেছেন মুসলিমরা। এ সময় আল আকসায় নামাজ পড়তে না পারার আক্ষেপ করেন তারা। আমরা আল আকসা মসজিদের দরজায় নামাজ পড়া চালিয়ে যাব। আমরা এখানে নামাজ পড়তে এসেছি, যুদ্ধ করতে নয়। আমরা আমাদের ইসলামী বিধানগুলো পালন করতে এসেছি, যা আমাদের এবং প্রত্যেক মুসলমানের অধিকার। আমরা আল আকসা মসজিদে ঈদের নামাজ পড়তে অভ্যস্ত, কিন্তু আল আকসা মসজিদ বন্ধ থাকার কারণে আমি ও আমার বাচ্চারা আল আকসার ঈদের আমেজ উপভোগ করতে এখানে এসেছি। আল আকসা ছাড়া ঈদ অসম্পূর্ণ। যুদ্ধ বন্ধের আশায় নামাজ আদায় করেছেন বৈরুত ও সিডনের মুসলমানরা। তারা বলেন, দেশের অস্থিতিশীলতায় এই ঈদ আনন্দ অনেকটাই ম্লান। সত্যি বলতে মানুষের মনে একটা ভারাক্রান্ত ভাব রয়েছে। এই ঈদের আনন্দ অপূর্ণ। আমার মনে হয় মানুষের আনন্দ প্রয়োজন, তাদের সুখ প্রয়োজন। মানুষ সুখী হতে চায়। এই দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রয়োজন। আমরা সবাই আশা করি আগামী দিনগুলো আরও ভালো হবে এবং যুদ্ধ যত দ্রুত সম্ভব শেষ হবে। যুদ্ধের ভয় আর অনিশ্চয়তার মধ্যেও থামেনি ঈদের নামাজ। মধ্যপ্রাচ্যের মুসলিমরা দোয়া করেছেন শান্তি আর ঐক্যের জন্য। তাদের আশা, এই অন্ধকার কাটিয়ে আবার ফিরবে নিরাপত্তা, স্থিতিশীলতা আর সত্যিকারের ঈদ আনন্দ। শুভ ইসলাম, বাংলা ভিশন। ঈদেও থেমে নেই ইরানে যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের হামলা। নিহত হয়েছেন বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি। বীর দর্পে পাল্টা জবাব জারি রেখেছে তেহরানও। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে পঞ্চম প্রজন্মের মার্কিন যুদ্ধবিমান F-35। এমন অবস্থায় ইরানের জ্বালানি অবকাঠামোয় আর কোনো হামলা সহ্য না করার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বলেছেন, এখনই না থামলে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের জ্বালানি স্থাপনায় পাল্টা হামলা হবে আরও ভয়াবহ। এদিকে ইরান যুদ্ধের খরচ সামাল দিতে কংগ্রেসের কাছে $20,000 কোটি চেয়েছে ট্রাম্প প্রশাসন। কি ইঙ্গিত দিচ্ছে এই পদক্ষেপ? অনিশ্চয়তায় পড়ছে কি ইরান যুদ্ধ শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে আর কোনো হামলা মেনে নেবে না ইরান। এরপরও তেহরানের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বা যুক্তরাষ্ট্র হামলা চালালে তার পরিণতি হবে ভয়ঙ্কর। বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান তার সর্বোচ্চ সক্ষমতা দিয়ে কোনো হামলা চালায়নি। ভবিষ্যতে আর সংযম দেখানো হবে না বলে সতর্ক করেন তিনি। বৃহস্পতিবার ভোরে কাতারের অন্যতম বড় গ্যাস ক্ষেত্র রাস লাফানে হামলা চালায় ইরান। এতে কাতারের এলএনজি রপ্তানি অবকাঠামোর প্রায় 17% ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পুনরায় সচল করতে 3 থেকে 5 বছর সময় লেগে যেতে পারে। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের মিসাইল ও ড্রোন হামলা। তেল আবিবে কয়েক দফায় ড্রোন হামলা চালায় তেহরান। এমনকি ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলার দাবি করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। এছাড়া ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35। হামলা হয়েছে ইরাক, জর্ডান, সৌদি আরব,
ও সংযুক্ত আরব আমিরাতের মার্কিন ঘাঁটিতে। বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে দেশগুলো। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে হামলা জোরদার করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এ পর্যন্ত লেবাননে হত্যা করা হয়েছে 1000-এর বেশি বাসিন্দাকে এবং ইরানে হত্যা করা হয়েছে প্রায় 1500 নাগরিককে। খুব শিগগিরই ইরান যুদ্ধের ইতি টানছে না যুক্তরাষ্ট্র। যুদ্ধ আরও দীর্ঘায়িত করতে কংগ্রেসের কাছে $200 বিলিয়ন চেয়েছে ট্রাম্প প্রশাসন। যুদ্ধ শেষ হওয়ার কোনো নির্দিষ্ট সময়সীমা নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। এদিকে ইরানের সামরিক অভিযানের মাধ্যমে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যদিও ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আর ক্ষেপণাস্ত্র নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ ছড়ানোর মূল হোতা নেতানিয়াহু এখন পর্যন্ত দাবির পক্ষে অকাট্য কোনো দলিল উপস্থাপন করতে পারেননি। এমন অপতথ্য ছড়ানোর পেছনে রহস্য কি? বিস্তারিত থাকছে মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্টে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র পুরো বিশ্বকে রক্ষা করেছে এমন দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে নিজেদের ভূমিকা বিশ্ব রক্ষার মিশন হিসেবে তুলে ধরলেন তিনি। তবে এই দাবিকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে আন্তর্জাতিক মহলে। 19 মার্চ দেওয়া এক বক্তব্যে নেতানিয়াহু বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সমন্বিত পদক্ষেপ শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক নিরাপত্তা নিশ্চিত করেছে। তার ভাষায়, আমরা জয়ী হচ্ছি এবং ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। তিনি দাবি করেন, ইসরায়েলি হামলায় ইরানের সামরিক সক্ষমতা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এমনকি তেহরান এখন আর ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির সক্ষমতাও হারিয়েছে। তবে এসব দাবির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করতে পারেননি নেতানিয়াহু যখন এসব দাবি তোলেন, তখন ইরানের শক্তিশালী হামলায় জর্জরিত ইসরায়েল। তবে নেতানিয়াহুর মতে এই অভিযানের মূল লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে এমন পর্যায়ে আঘাত করা যাতে তা মাটির গভীরে সুরক্ষিত অবস্থায় নেওয়ার আগেই ধ্বংস হয়ে যায়। একই সঙ্গে তিনি বলেন, ইরানের ভিতরে এমন একটি পরিবেশ তৈরি করাও এই অভিযানের উদ্দেশ্য, যেখানে দেশটির জনগণ নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের বিষয়টিও তুলে ধরেন তিনি। বলেন, আমাদের চিন্তাভাবনা অভিন্ন, তবে ইসরায়েল যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়িয়েছে এমন অভিযোগ সরাসরি নাকচ করে এটিকে ভুয়া খবর হিসেবে আখ্যা দেন। বিশ্লেষকদের মতে নেতানিয়াহুর এ ধরনের শক্ত অবস্থান একদিকে ইসরায়েলের কৌশলগত বার্তা দিলেও অন্যদিকে প্রমাণবিহীন দাবির কারণে তা নতুন করে প্রশ্ন ও সংশয়ের জন্ম দিচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। মোর্শেদ আলম, বাংলা ভিশন। দখলদার ইসরায়েলের কারসাজিতে নজিরবিহীন কষ্ট বুকে নিয়ে এবার মাহে রমজান পালন করেছেন ফিলিস্তিনিরা। ইরান যুদ্ধের অজুহাতে আল আকসা মসজিদে তালা তো ছিলই, মসজিদের বাইরেও পড়তে দেয়া হয়নি রমজানের শেষ জুমার নামাজ। 1967 সালের পর এবারই প্রথম এমন পরিস্থিতির মুখে পড়লেন ফিলিস্তিনিরা। হেব্রনের ইব্রাহিমী মসজিদের মতো আল আকসাও কি চিরতর দখলের পথে এগুচ্ছে তেল আবিব? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী জেরুজালেমের পুরনো শহর এখন পরিণত হয়েছে জনমানবহীন এক ভুতুড়ে জনপদে। রমজান ও ঈদের আয়োজন ঘিরে যেখানে থাকার কথা উৎসবের ধুম, সেখানে শুধুই থমথমে নীরবতা। এমনকি জোর করে বন্ধ করে দেয়া হয়েছে 24 ঘণ্টা খোলা থাকে এমন সব ওষুধের দোকান ও কফি শপ। মাহে রমজানের কোনো সাজসজ্জা নেই, কোথাও নেই শিশুদের হুড়োহুড়ি, মিষ্টি খাবার কিংবা দরকারি পণ্যের বেচাকেনা। প্রাচীন শহরটি যেন হঠাৎ করেই প্রাণ হারিয়েছে। আল আকসা মসজিদের মিনার থেকে এখন আর কেন আজান শোনা যায় না? যুদ্ধের অজুহাতে পবিত্র মসজিদটি নিয়ে কি বড় কোনো নীলনকশা বাস্তবায়ন করছে ইসরায়েল? ইসরায়েল ও ইরানের মধ্যকার চলমান যুদ্ধের উত্তপ্ত পরিস্থিতিতে আল আকসা মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তেল আবিবের জারি করা এই সিদ্ধান্ত শুধুমাত্র একটি মসজিদ বন্ধ হওয়া নয়, বরং ফিলিস্তিনিদের জন্য তাদের পরিচয়ের মূল ভিত্তিকেই দুর্বল করে দেওয়ার মতো ঘটনা। 1967 সালের পর এই প্রথম ফিলিস্তিনিরা রমজানের জুমার দিন আল আকসায় নামাজ পড়তে পারেননি, অথচ শহরের অন্য প্রান্তে খোলা রয়েছে ইহুদিদের উপাসনালয় এবং নানা রকম রেস্তোরাঁ। এর মাধ্যমে
মাধ্যমে পরিষ্কার হয়ে যায় স্থানীয় মুসলমানদের প্রতি ইসরায়েলি কর্তৃপক্ষের বৈষম্যমূলক মনোভাব। আল আকসা মসজিদ নিয়ে ফিলিস্তিনিদের ভয়ের মূল কারণ হল পুরনো ইতিহাস। স্থানীয় মুসলমানদের আশঙ্কা চলমান যুদ্ধের অজুহাতে আল আকসার নিয়ন্ত্রণ পাকাপাকিভাবে নিয়ে নেবে ইসরায়েল, ঠিক যেমনটা ঘটেছিল হেব্রনের ইব্রাহিমী মসজিদের ক্ষেত্রে। 1994 সালে এক ভয়াবহ হামলার পর সেই মসজিদটিকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়। বর্তমানে আল আকসা ঘিরে কড়া পাহারা এবং ফিলিস্তিনিদের প্রবেশ ও নামাজের অধিকার কেড়ে নেওয়ার ঘটনা জন্ম দিচ্ছে সেই একই আশঙ্কার। জেরুজালেমে বসবাসরত ফিলিস্তিনিদের জীবন এখন এক অবরুদ্ধ জেলখানার মতো। দামেস্ক গেট কিংবা ওল্ড সিটির প্রবেশ পথগুলোতে বসানো হয়েছে কড়া সামরিক তল্লাশি। যারা ভেতরে থাকেন কেবল তাদেরই ঢুকতে দেওয়া হচ্ছে। ছোট ছোট দোকানদার ও ব্যবসায়ীদের উপর অযৌক্তিক অজুহাতে চাপানো হচ্ছে বিশাল অঙ্কের জরিমানা। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে রাস্তার হকারদের সামান্য গম বিক্রি করতেও বাধা দিচ্ছে ইসরায়েলি পুলিশ। এটি কেবল নিরাপত্তার কড়াকড়ি নয়, বরং সাধারণ মানুষের রুটি রোজের উপরও বড় আঘাত। আল আকসা মসজিদ অন্য আর 10টা পাথর বা ইটের স্থাপনা নয়, এটি ফিলিস্তিনিদের টিকে থাকার প্রতীক। স্থানীয় জনসাধারণ থেকে শুরু করে মানবাধিকার কর্মীরা মনে করছেন এই মসজিদের নিয়ন্ত্রণ পুরোপুরি হাতছাড়া হওয়ার অর্থ হল ফিলিস্তিনিদের অস্তিত্বের সংকট। যুদ্ধের আড়ালে আল আকসাকে জনশূন্য করে দেওয়ার ইসরায়েলি কৌশল জেরুজালেমের ইতিহাসে সূচনা করছে আরেকটি কালো অধ্যায়, যার মধ্য দিয়ে চরম অনিশ্চয়তার দিকে যাচ্ছে পুরো অঞ্চলের ফিলিস্তিনিদের ভবিষ্যৎ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বিনা যুদ্ধেই বাংলাদেশ দখল। সম্প্রতি ভাইরাল হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এমন এক বক্তব্য, যেখানে প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দখলে নিয়ে অখণ্ড ভারত প্রতিষ্ঠার কথাও বলতে শোনা গেছে, যা স্বাভাবিকভাবেই তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। নতুন করে আলোচনায় অখণ্ড ভারত বিতর্ক কি, এই অখণ্ড ভারত রূপকল্প আসলে কি এমন কোনো মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী? হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সম্প্রতি সামাজিক মাধ্যমগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় মোদী ইরানকে একটি সন্ত্রাসবাদী রাষ্ট্র অভিহিত করে ইসরায়েলের সঙ্গে সংহতি জানাচ্ছেন। শুধু তাই নয়, বৃহত্তর ভারত ও বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠার লক্ষ্যে দিল্লি ও তেল আবিব একই আদর্শ লালন করে, এমনটাও বলতে শোনা যায় তাকে। এরই এক পর্যায়ে বৃহত্তর ভারত বা অখণ্ড ভারত প্রতিষ্ঠার লক্ষ্যে বিনা যুদ্ধেই বাংলাদেশ সহ প্রতিবেশী রাষ্ট্রগুলোকে দখলে নেয়ার কথা বলেন তিনি। মোদী বলেন, কেউ একজন আমাকে জিজ্ঞেস করেছে ইরান যুদ্ধে ভারত কোথায় দাঁড়িয়ে আছে। ভারত যে ইসরায়েলের সাথে দাঁড়িয়ে আছে এ ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকা উচিত নয়। ইসরায়েল ও ভারতের লক্ষ্য একই। ইসরায়েল চায় গ্রেটার ইসরায়েল বা বৃহত্তর ইসরায়েল হতে, আর ভারত চায় অখণ্ড ভারত হতে। এরপর তিনি বলেন, বাংলাদেশ, আফগানিস্তান, নেপাল আর শ্রীলঙ্কা বিনা যুদ্ধেই অখণ্ড ভারতের অংশ হয়ে যাবে। আমাদের প্রধান লক্ষ্য পাকিস্তান, আর ইরানের বিনাশ না হলে এই লক্ষ্য বাস্তবায়ন সম্ভব নয়। ইরানের মতো সন্ত্রাসবাদী রাষ্ট্র যদি পরাস্ত হয়, তাহলেই পাকিস্তানকে পরাস্ত করার সুযোগ পাওয়া যাবে। ইরানকে তার সন্ত্রাসবাদের পরিণাম ভোগ করতে হবে। সামাজিক মাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয় বিস্ফোরক ওই ভিডিও। মোদী ও বিজেপি সরকারের দিকে কামান দাগতে শুরু করেন নেটিজেনরা। তবে পরে জানা যায় ভিডিওটি এআই জেনারেটেড ডিপ ফেক প্রযুক্তি দিয়ে তৈরি। ফ্যাক্ট ওয়াচের অনুসন্ধানে এই তথ্য উঠে আসে। তারা জানায়, 12ই মার্চ ভারতে আয়োজিত NXT সামিটে দেয়া মোদীর বক্তব্যের ভিডিওর সাথে ডিপ ফেক করে ইরান যুদ্ধ ও অখণ্ড ভারত ইস্যুতে বিতর্কিত অডিও জুড়ে দেয়া হয়েছে। মূল বক্তব্যে এসব নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কোনো কথা নেই। এদিকে এমন এক সময় এই এআই ভিডিও ভাইরাল হলো যখন ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক এ যাবৎকালের ইতিহাসে সবচেয়ে ঘনিষ্ঠ। ইসরায়েলের সাথে প্রতিরক্ষা, সন্ত্রাস বিরোধী সহযোগিতা সহ বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারত্ব জোরদার করছে মোদীর নেতৃত্বাধীন ভারত। শুধু তাই নয়, গাজা গণহত্যায় ইসরায়েলকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার গুরুতর অভিযোগও আছে হিন্দুত্ববাদী বিজেপি সরকারের বিরুদ্ধে। অথচ এর আগে ভারত বরাবরই ফিলিস্তিনিদের অধিকারের প্রশ্নে সরব ছিল। মোদীর শাসনামলে সেই পথ পরিহার করে ভারত ক্রমশ ইসরায়েলপন্থী হয়ে ওঠা নিয়ে কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দল সমালোচনায় মুখর।
এর বাইরে কাশ্মীরে ইসরায়েলের ফিলিস্তিন অবরোধ মডেল প্রয়োগ এবং ভারত জুড়ে মুসলিমদের সাথে আচরণগত জায়গায় ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের আচরণগত মডেল অনুসরণের গুরুতর অভিযোগ উঠছে মোদির নেতৃত্বাধীন ভারতের বিরুদ্ধে। একই আদর্শবাদী জায়গা থেকে মধ্যপ্রাচ্যে বিভিন্ন রাষ্ট্র দখল করে ইসরায়েল যেভাবে কল্পিত গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে চায়, একইভাবে বিজেপি সংশ্লিষ্ট কট্টর হিন্দুত্ববাদীদেরও স্বপ্ন কল্পিত এক অখণ্ড ভারত প্রতিষ্ঠা। দীর্ঘদিন ধরেই এই রূপকল্প নিয়ে সোচ্চার তারা। ফলে মোদির সাম্প্রতিক ভিডিওটি ডিপ ফেক হলেও এর জেরে আবারও আলোচনায় উঠে এসেছে অখণ্ড ভারত রূপকল্প। বিশ্লেষকদের মতে মোদির বিজেপি সরকার বরাবরই কট্টর হিন্দুত্ববাদী রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ RSS এর অখণ্ড ভারত রূপকল্পের পরিচর্যাকারী। আর সে কারণেই মোদির সাম্প্রতিক ডিপফেক ভিডিওটি অনেকের কাছে সত্য বলে মনে হয়েছে। মোদি ও বিজেপির অতীত ইতিহাসই এই মনে হওয়ার ভিত্তি। এর আগে 2023 সালের জুনে অখণ্ড ভারতের মানচিত্র সম্বলিত ভারতের নতুন পার্লামেন্ট উদ্বোধন করেন মোদি। সেই মানচিত্রে আফগানিস্তান থেকে শুরু করে পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, মিয়ানমার ও শ্রীলঙ্কাকেও অন্তর্ভুক্ত করা হয়। অখণ্ড ভারত এর ধারণাটি RSS এর মূল মতাদর্শগত চিন্তার অন্যতম। ওই ধারণা অনুসারে প্রাচীনকালে ইরান থেকে শুরু করে বর্তমানের মিয়ানমার, উত্তরে তিব্বত, নেপাল, ভুটান আর দক্ষিণে বর্তমানের শ্রীলঙ্কা সবই ছিল অখণ্ড ভারতের অন্তর্ভুক্ত। এর আওতায় একটি হিন্দু রাষ্ট্র গঠন তাদের লক্ষ্য। পার্লামেন্টের মতো রাষ্ট্রীয় স্থাপনায় অখণ্ড ভারতের মানচিত্র স্থাপনের ঘটনায় প্রতিবেশী রাষ্ট্রগুলো ব্যাপক নিন্দা জানায়। তবে মোদির বিজেপি সরকার তা কানেই তোলেনি, বরং তার সরকারের মন্ত্রী ও আইন প্রণেতারা বিভিন্ন সময়ে এই রূপকল্পের পক্ষে বয়ান তৈরি করে চলেছেন। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের আধিপত্যবাদী আচরণের কারণেই প্রতিবেশীদের সাথে ভারতের সম্পর্ক ক্রমশ অবনতির দিকে যাচ্ছে। এমনটা চলতে থাকলে ভারত যে বিশ্বমঞ্চে নতুন পরাশক্তি হিসেবে আবির্ভূত হতে চায়, সেই উচ্চাভিলাষ মুখ থুবড়ে পড়বে। হিজল জুবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।